জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কী ঘটছে এই মুহূর্তে এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি সাজিদ আরাফাত। ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার দ্বিতীয় দিনের আলোচনায় গুরুত্ব পাচ্ছে সাংবিধানিক কাউন্সিলের প্রস্তাব। বিএনপি এর সঙ্গে একমত না হলেও একদিনের বয়কটের পর বৈঠকে ফিরে কাউন্সিলের পক্ষে নিজেদের মতামত তুলে ধরেছে জামায়াতে ইসলামী। আর যারা সাংবিধানিক কাউন্সিলের বিরোধিতা করছে তাদের বিকল্প প্রস্তাবের আহ্বান জানিয়েছে এনসিপি। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠকে সাংবিধানিক কাউন্সিল গঠন, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং জেলা সমন্বয় কাউন্সিল গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীন, কার্যকর ও নিরপেক্ষ বিকাশের জন্য এরকম একটি কাউন্সিল গঠনের পক্ষে মত দেয় অধিকাংশ রাজনৈতিক দল। সরকার ও বিরোধী দলের সমন্বয়ে গঠিত এরকম একটি কাউন্সিলের মাধ্যমে নির্বাচন কমিশন, প্রতিরক্ষা বাহিনীর প্রধানগণের মতো সাংবিধানিক পদগুলোতে নিয়োগ হলে প্রতিষ্ঠানগুলো আর দল দাসে পরিণত হবে না বলে মনে করছে দলগুলো। নির্বাচন কমিশন, দুদক, পিএসসি অথবা মানবাধিকার কমিশন, এই কমিশনগুলোতে কোনোভাবেই আগের যে আইন, আগের যে সিস্টেম, সেই সিস্টেমের নিয়োগ আমরা সমর্থন করি না। আগে লিখিত দিয়েছি, এখনো বলছি, আমরা এনসিসির পক্ষে এরকম একটি সাংবিধানিক ব্যালেন্স কমিটি থাকা উচিত, প্রতিষ্ঠান থাকা উচিত, যারা সাংবিধানিক এবং বিধিবদ্ধ যে সমস্ত সংস্থা আছে সেগুলার নিয়োগ এবং নিয়ন্ত্রণের ব্যাপারে ভূমিকা পালন করতে হবে। আপনি যেটা বলেছেন যে নীতিগতভাবে প্রায় সকল দল একমত পোষণ করেছে এরকম একটা বডি থাকা দরকার, এবং কাঠামোগত ব্যাপারে দুই একটা দল আপত্তি দিয়েছে। তা আপনি নিশ্চয়ই আমাদের লিখিত যে জবাবটা আছে এটা নিশ্চয়ই দেখেছেন যে আমরা নীতিগতভাবেই একমত নই। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন। লিমন, আপনি দীর্ঘ সময় সেখানে রয়েছেন, আলোচনাও চলমান, আলোচনার অগ্রগতি এবং মতবিরোধের বিষয়গুলো কি কি জানাবেন? সাজিদ, অগ্রগতি যেমন আছে, মতবিরোধ অনেক স্পষ্ট। 5 ঘন্টার বেশি সময় ধরে আলোচনা চলছে। একটা বিরতি ছিল মাঝখানে 11:30 থেকে। মূলত যে তিনটে বিষয় ছিল আজকের আলোচ্য সূচিতে। এর একটি তো হলো এই সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো সেখানে তারা যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, স্বাধীনভাবে, স্বচ্ছ, তার সাথে যাতে সেগুলোর প্রধান নিয়োগ দেওয়া হয়, এর জন্য যে একটা আলাদা একটা সাংবিধানিক কাউন্সিল গঠনের যে প্রস্তাব, ওইটার ব্যাপারে আলোচনা হয়েছে প্রথমেই। দ্বিতীয়ত আলোচনার বিষয় ছিল রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কী হবে, এবং সবশেষ হলো জেলা সমন্বয় কাউন্সিল, সেইটা নিয়েও আলোচনা ছিল। কিন্তু আমরা দেখছি যে মোটা দাগে বেশিরভাগ সময় ব্যয় হয়েছে এই সাংবিধানিক যে কাউন্সিল, জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠন নিয়ে, এবং সবশেষ যে আলোচনাটা হলো সেটা হলো রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে। সবশেষ আমি আপনার সঙ্গে যখন কথা বলছি তার আগে আমি দেখলাম যে বিএনপির যিনি প্রতিনিধি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, উনি এই ব্যাপারে বললেন মূলত সংবিধান সংস্কার কমিশন এই রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে তিনটি পদ্ধতির কথা বলেছিলেন। এর প্রথমটা হলো যে প্রস্তাবিত যে আইনসভার কথা বলা হচ্ছে, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ, এই দুই কক্ষের যারা সদস্য হবেন তারা ভোট দিয়ে রাষ্ট্রপতিকে নির্বাচন করবেন। আরেকটি ব্যাপার ছিল যে ইলেকটোরাল যে ভোটিং সিস্টেম, তাতে প্রত্যেক জেলায় 64 জেলায় যে এই সমন্বয় কাউন্সিল গঠিত হবে। এর আরেকটা ব্যাপার ছিল যে সিটি কর্পোরেশনগুলোর অধীনে এই সমন্বয় কাউন্সিল গঠিত হবে, এবং সেখানে যারা স্থানীয় জনপ্রতিনিধি আছেন তারা ভোট দিয়ে রাষ্ট্রপতিকে নির্বাচন করবেন। তো এই তিনটি ব্যাপারের মধ্যে পরের যে দুইটি ব্যাপারে, এই দুইটি ব্যাপারে আসলে আপত্তি জানিয়েছে বা একমত নয় বিএনপি। এটির ব্যাখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, উনি এখানে প্রতিনিধিত্ব করছেন বিএনপির। আর এই উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের যারা সদস্য তাদের ব্যাপারে বলেছে যে ভবিষ্যতে যখন উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ গঠিত হবে তখন এটি আসলে ভেবে দেখা যাবে। এই নির্বাচনের পরে নির্বাচন তিনি ইঙ্গিত করেছেন, এবং উনি ওনার যুক্তিতে এটা বলেছেন যে যেহেতু এই বাংলাদেশের
যে পদ্ধতি সরকার পরিচালনা, সেটা হলো যে প্রেসিডেন্সিয়াল নয়, পার্লামেন্টারি পদ্ধতি। সেইখানে প্রধানমন্ত্রীর সবথেকে নির্বাহী ক্ষমতা তার হাতে বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তবে তিনি বলেছেন যে রাষ্ট্রপতিকে, মানে এই এনসিসি অধীনে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়োগের যে ব্যাপার, যে নির্বাচন কমিশন গঠিত হবে এনসিসির মাধ্যমে, অর্থাৎ সেখানে বিরোধী দল, সরকারি দল, দুই দলেরই প্রতিনিধিত্ব থাকবে। তিনি বলছেন যে এই ব্যাপারগুলো বরং রাষ্ট্রপতির হাতে ছেড়ে দেওয়া যায়, ভবিষ্যতে তারা চিন্তা করছে আইন পরিবর্তনের মাধ্যমে, তাহলে হয়তো তিনি কিছুটা ক্ষমতায়িত হবেন। চূড়ান্তভাবে তারা বের হয়ে কথা বলবেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রেখেছে, এনসিসির ব্যাপারেও কিন্তু অধিকাংশ দল একমত, এবং তাতে কিন্তু ভিন্ন মত আছে বিএনপি এবং তাদের সহযোগী আর দু একটি দলের। তো এই ছিল এই ঐকমত্য কমিশন থেকে আমার কাছে থাকা সবশেষ। ফরেন সার্ভিস একাডেমি থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আজহার লিমন। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। যাদের নির্বাচন হলেই বিপদ, তারা লন্ডনে তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বৈঠক পছন্দ করছেন না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করে তিনি বলেন, নির্বাচনের তারিখ নিয়ে সরকারের সাথে দূরত্ব কমার ঘটনা বিরল ও ঐতিহাসিক। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, যারা আওয়ামী লীগ হয়ে জনবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিল তাদের দলে নেওয়া হবে না। তবে ভালোদের বাদ না দেওয়ার কথাও জানান তিনি। চাঁদাবাজি করে বিএনপি যেন আওয়ামী লীগ হয়ে না যায় সে ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক করেন মির্জা ফখরুল। অনেকের পছন্দ হয় নাই, তারপর নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই, সুতরাং তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তখন জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকে একটা বৈঠকে হাজির হয় না। নির্বাচন নিয়ে দেয়া প্রতিশ্রুতি সরকার বাস্তবায়ন করবে বলে আশা করছে বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে অবাধ সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। সকালে নরসিংদী জেলা বিএনপির নবগঠিত কমিটির সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠান শেষে এ মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপি এখনও অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে। গণতন্ত্র পরিপূর্ণ হয়নি উল্লেখ করে নেতাকর্মীদের সংগ্রাম চালিয়ে যাবার আহ্বান জানান রুহুল কবির রিজভী। চলমান ডেঙ্গু ও করোনা পরিস্থিতি মোকাবেলায় জাতীয় টাস্ক ফোর্স গঠন করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন তিনি। বিগত 15-16 বছর শেখ হাসিনা অনেক চেষ্টা করেছেন, অনেক প্রলোভন দেখিয়ে কাজ যখন হয়নি তখন নির্যাতনের পথ নিয়ে তিনি এটাকে ভাঙার চেষ্টা করেছিলেন। কিন্তু শেখ হাসিনার প্রত্যেকটা চক্রান্ত ব্যর্থ হয়ে গেছে। আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত সরকার গঠিত হবে। সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার যে অঙ্গীকার, তিনি সুস্পষ্ট ভাষায় যে কথাগুলি বলে এসছেন, আমার মনে হয় সেটিরই প্রতিফলন ঘটবে, বাস্তবায়ন হবে। দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা দিতে গিয়ে যতটুকু সম্ভব জনভোগান্তি কমাতে এসএসএফকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এসএসএফের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির ভাষণে তিনি এ নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা বলেন, এসএসএফ অন্যান্য বাহিনীর তুলনায় ছোট, কিন্তু তাদের সংবেদনশীলতা অনেক বেশি। গত 5ই আগস্ট এই বাহিনীর কিছু যানবাহন ও সরঞ্জামাদির ক্ষয়ক্ষতি হয়েছিল, যা অল্প সময়ের মধ্যেই কার্যক্রম করা হয়েছে। পাশাপাশি এই বাহিনীর অভিযানিক কার্যক্রম আরও বেগবান ও কার্যকরী করার লক্ষ্যে অত্যাধুনিক অস্ত্র সরঞ্জামাদির ব্যবহার এবং দেশে বিদেশে উন্নত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে প্রতিটি সদস্যের সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। এসএসএফ একটি পেশাদার বাহিনী হিসেবে উন্নত প্রশিক্ষণ, উন্নত প্রযুক্তি, উন্নত মনোবলের সন্নিবেশে দিন দিন আরও উন্নতি সাধন করবে, এই আমার আশা। নিরাপত্তার খাতিরে এসএসএফকে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আরোপ করতে হয়, যা অনেক সময় জনভোগান্তির সৃষ্টি করে।
আমি মনে করি জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমেই এসএসএফ তার উপর অর্পিত সকল দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে যাবে। নির্বাচন কমিশনের দ্য ব্যালট প্রকল্পের জন্য ইউএনডিপি ও অস্ট্রেলিয়ান হাই কমিশনের মধ্যে সমঝোতার স্মারক সই হয়েছে। বুধবার বিকেলে নির্বাচন কমিশনের সভাকক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, এই প্রকল্পের আকার $18.53 চুক্তি অনুযায়ী $2 মিলিয়ন দেবে অস্ট্রেলিয়া। নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক, কারিগরি ও পরিচালনাগত সক্ষমতা বাড়াতে এই সহায়তা দেয়া হবে। প্রধান নির্বাচন কমিশনারের উপস্থিতিতে অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুজান রাইল এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই প্রজেক্ট ডকুমেন্টটা যেটা নাম দেওয়া হয়েছে ব্যালট, এই প্রজেক্টটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট হচ্ছে $18.53 মিলিয়ন ইউএসডি। এখানে মূলত মোটা দাগে 16টা কম্পোনেন্ট আছে। 16টা কম্পোনেন্টের মধ্যে আমাদের ফান্ডিং এর ব্যাপারে যেটা ইস্যু ছিল, ইউএনডিপি আজকে অস্ট্রেলিয়ার হাই কমিশনারকে নিয়ে এসে ওনারা $2 মিলিয়ন কমিটমেন্টটা করেছেন। আমরা আশা করি যে এই প্রজেক্টের জন্য ফার্দার কমিটমেন্ট ডোনার্সদের থেকে পাওয়া যাবে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। তাদের দায়িত্ব এবং সময় থাকবে, দায়িত্ব একই থাকবে, সময় থাকবে পরবর্তী প্রাইম মিনিস্টার না আসা পর্যন্ত। আমরা কেন এর ধারণার সাথে একমত হতে পারিনি সেটা আগেও বর্ণনা করেছি, এখনো বলি। এরকম একটি কর্তৃপক্ষ যেটা প্রস্তাব করা হয়েছে, তাদের যে ফাংশনস গুলো, তাদের যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে, সেগুলো এখন নির্বাহী বিভাগ কর্তৃক হয়, বিভিন্ন আইনের মাধ্যমে হয়, সাংবিধানিক বিভিন্ন প্রভিশনের মধ্য দিয়ে হয়। যেমন আপনারা দেখবেন নির্বাচন কমিশনের চিফ ইলেকশন কমিশনার এবং ইলেকশন কমিশনার সবাই, অ্যাটর্নি জেনারেল, সরকারি কর্ম কমিশন মানে পাবলিক সার্ভিস কমিশন, দুর্নীতি দমন কমিশন, এটা অবশ্য সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, এটা স্ট্যাটিউটরি অর্গান। মানবাধিকার কমিশন প্রধান, এটাও তা একই সাংবিধানিক প্রতিষ্ঠান বলে আমার মনে হয় না। স্থানীয় সরকার কমিশন, এটা অবশ্য অস্তিত্ব নাই, এটা নতুন করে তারা প্রস্তাব করেছে যদি কমিশন হয়। আর প্রতিরক্ষা বাহিনী সমূহের প্রধান এবং আইনের দ্বারা অন্য যে কোনো পদে নিয়োগ, এই হচ্ছে তাদের প্রস্তাবিত দায়িত্ব, ক্ষমতা। আর এই এনসিসি বডিটা রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তীকালীন সরকার, বা এখন তো আমরা বলতে পারবো তত্ত্বাবধায়ক সরকার, যেহেতু কনস্টিটিউশনাল এটা কোর্টের, হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়ে গেছে প্রায়, তবে একটা রিভিউ বাকি আছে, তখন এটা কেয়ারটেকার সরকারই হবে। তো কেয়ারটেকার সরকারের প্রধান উপদেষ্টার নামও এই এনসিসি রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করবে। তাহলে এর পরেও আছে সংবিধান দ্বারা অন্যান্য নির্ধারিত কার্যাবলী তারা সম্পাদন করবেন, এবং আইনসভা, পার্লামেন্ট যদি তাদেরকে আরো অতিরিক্ত দায়িত্ব দেয় তাও করবেন। তো দিস আর দি পাওয়ার অ্যান্ড ফাংশন। এইটা আমরা প্রশ্ন করতে পারি, বা আপনারাও প্রশ্ন করতে পারেন, এত দায়িত্ব, এত ক্ষমতা, এত নিয়োগ, কিন্তু তাদের অ্যাকাউন্টেবিলিটি কোথায়? জবাবদিহিতা আছে? নাই। যদি অথরিটি থাকে, পাওয়ার ফাংশন থাকে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না, সেই রকম কোনো প্রতিষ্ঠানের প্রতি আমরা ডেমোক্রেটিক পার্টি হিসেবে সমর্থন জানাতে পারি না। আরেকটা কথা হচ্ছে, এই ফাংশনগুলো সেপারেট করে আরেকটা অর্গান সৃষ্টি করার মধ্য দিয়ে কিন্তু একটা ইমব্যালেন্স সৃষ্টি করা হবে, এবং সেটার যুক্তি হিসাবে অনেকে বলছেন, ওনারা যারা প্রস্তাব করেছেন তারা বলছেন যে অতীত অভিজ্ঞতায় বলে
যে এগুলো প্রধান নির্বাহী কর্তৃক নিয়োগের ফলে রাষ্ট্রের মধ্যে একটা অ্যানার্কির সৃষ্টি হয়, এটা অনেকে বলে, কিন্তু ব্যাপারটা ওইখানে নয়। আমরা কেউ হুয়েরার হয়েছে বলেই পুরা পার্লামেন্টকে তো বিলুপ্ত করতে পারবো না, পুরা নির্বাহী বিভাগকে তো আমরা দোষারোপ করতে পারবো না। আমাদের যেটা করা উচিত, রাষ্ট্রের মধ্যে একটি ভারসাম্যমূলক রাষ্ট্র কাঠামো, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। সেইটা করার জন্য আমরা কি করতে পারি সেটাই আমাদের চিন্তা করা উচিত। যেমন যদি কেয়ারটেকার সরকার ইন প্লেস থাকতো তাহলে কি নির্বাচনগুলো ওভাবে হতে পারতো? অবশ্যই না। হয়তো কিছুটা ফ্লট, কিছুটা আপত্তি থাকতো, কিছুটা দুষ্টুতি থাকতো। তাইলে আমাদেরকে কেয়ারটেকার ব্যবস্থাটা প্রবর্তন করতে হবে, পুনঃপ্রবর্তন করতে হবে, পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, যেটার জন্য আমরা 16-17 বছর অবিরাম সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, গণ অভ্যুত্থান হয়েছে। আমাদের 1 নম্বর দাবি ছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা হোক। সেইটা যদি পুনঃপ্রতিষ্ঠিত হয়, যেটা হয়েছে অলরেডি, যদি আমরা নির্বাচন কমিশনকে প্রকৃতপক্ষে স্বাধীনভাবে, আইনিভাবে, কনস্টিটিউশনালি অ্যান্ড লিগেলি যদি ফাংশন করতে দেই, তাহলে এই দুটো জিনিসের মধ্য দিয়ে নির্বাহী বিভাগ এবং পার্লামেন্ট সম্পূর্ণভাবে স্বৈরাচারী হওয়া থেকে চিরতরে বিদায় নেবে। যদি সমালোচনার মধ্যে বুধবারও নগর ভবনে এসে ডেঙ্গু নিয়ন্ত্রণে নিজ তত্ত্বাবধানে মশক নিধন কার্যক্রমের ঘোষণা দিয়েছে ইশরাক হোসেন। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জরুরি সেবা বন্ধ করে দেওয়ার পায়তারা করছে বলে দাবি করেন তিনি। দুপুরে নগর ভবনে নিজস্ব উদ্যোগ ও ব্যবস্থাপনায় নাগরিক সেবা চালুর উদ্যোগের অংশ হিসেবে ঢাকা দক্ষিণের কর্মকর্তা ও মশক কর্মীদের সাথে বৈঠকের আগে এক প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন জনগণের সামান্য দুর্ভোগ হলেই তার দায় কিভাবে চাপানো যায় সেই চেষ্টাই করে যাচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ। এর আগে সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে নগর ভবনের সামনে বিএনপি নেতা ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি জারি রাখে ইশরাক সমর্থকরা। এ সময় তারা ডেঙ্গু এবং কোভিড বাড়লেও মেয়র না থাকায় ঢাকা দক্ষিণের সব এলাকায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন। স্থানীয় সরকার যে উপদেষ্টা রয়েছে আসিফ মাহমুদ, সে সরাসরি ফোন করে আমাদের নগর ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিল যে বর্জ্য ব্যবস্থাপনার জন্য যে গাড়িগুলোকে ব্যবহার করা হয় সেই গাড়িগুলোতে যাতে জ্বালানি বন্ধ করে দেওয়া হয়। আমরা যেদিন থেকে আন্দোলন শুরু করেছি, আমরা 1 সেকেন্ডের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো একটি জরুরি সেবা 1 সেকেন্ডের জন্য বন্ধ করা হয় নাই। উপরন্তু আমরাই নিশ্চিত করেছি যাতে এই সেবাগুলো চালু থাকে, এই সেবাগুলো যাতে জনগণের দুর্ভোগের সৃষ্টি না হয়। ডেঙ্গুতে বাংলাদেশে বিশ্বের সর্বোচ্চ মৃত্যুহার লজ্জাজনক বলে মন্তব্য করেছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফর। দুপুরে আইইডিসিআর এর কনফারেন্স হলে ডেঙ্গু রোগের বাহকের কীটতাত্ত্বিক জরিপ নিয়ে সভায় কথা বলেন তিনি। ফেব্রুয়ারি মাসে চালানো জরিপ অনুযায়ী ঢাকার 2 সিটির 13টি ওয়ার্ড সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। এছাড়া মার্চ মাসে দেশের 8টি জেলায় জরিপ চালিয়ে জানা যায় সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে বরগুনা, ঝিনাইদহ, মাগুরা, পিরোজপুর ও পটুয়াখালী। সুপেয় পানির অভাবে পানি ধরে রাখার প্রবণতা থেকে বরগুনায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে আইইডিসিআর। অত্যন্ত দুঃখজনক, বিশ্বের সবচেয়ে বেশি মর্টালিটি আমাদের দেশে। সো আমাদের এই বিষয়ে আসলে বিষয়টা অত্যন্ত লজ্জাজনক হলেও আমরা যে খুব বেশি অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ইমপ্লিমেন্টেশন, যেটার কারণে আমাদের এই পরিস্থিতি থেকে উত্তরণ হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি ফলপ্রসূ এবং দৃশ্যমান হয়নি এখনো। করোনা সংক্রমণ বাড়তে থাকায় টিকাদান কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ। তবে প্রথম দিন খুব বেশি সাড়া মেলেনি। সকাল থেকে সিটি কর্পোরেশনের মেমন জেনারেল হাসপাতালে চলে এই টিকা কার্যক্রম, যেখানে দেয়া হয় ফাইজারের টিকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা জানান, করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় টিকাদান কার্যক্রম আবারও শুরু করেছেন তারা। প্রথম ধাপে 60ঊর্ধ্ব ব্যক্তি, প্রসূতি, করোনা যুদ্ধে সম্মুখ সারিতে থাকা ব্যক্তিরা এ টিকা নিতে পারবেন। প্রাথমিকভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত হাসপাতালগুলোতে টিকা কার্যক্রম চলবে।
যেহেতু ভাইরাস এর প্রকোপ শুরু হচ্ছে বা সব জায়গায় শুনতেছি, পত্রিকা মারফত জানতেছি, এই জন্য টিকা চিন্তা করলাম যে টিকা দিয়ে দিই। যাদের বয়স 18 বছর হয়ে গেছে তারা নিতে পারবে, আর যাদের অসুস্থতা বেশি, ডায়াবেটিস, হাঁপানি, তারাও নিতে পারবে, গর্ভবতী মারাও নিতে পারবে, আর 60 বছর ঊর্ধ্ব সবাই নিতে পারবে। অপহরণ ও গুমের মামলায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহাইলকে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2012 সালের দিকে ধানমন্ডি রবীন্দ্র সরোবর থেকে ছাত্র শিবিরের গোলাম মর্তুজা নিহিমকে তুলে নিয়ে যায় র্যাব সদস্যরা। পরে আয়নাঘরে নিয়ে 47 দিন আটকে রেখে সোহাইলের নির্দেশে এই মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এদিকে ড্রোনে খুঁজতেন জুলাই আন্দোলনকারীদের অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক কারাগারে জুলাইয়ের আগস্টের গণহত্যার মামলায় অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াককেও ট্রাইব্যুনালে আনা হয়েছে। গণঅভ্যুত্থান চলাকালে ড্রোন ব্যবহার করে এবং হেলিকপ্টারের মাধ্যমে গুলিবর্ষণ করে ছাত্র জনতার অবস্থান নির্ণয় করা এবং তাদেরকে হত্যা করা। সেখানে ড্রোন ব্যবহারের যিনি দায়িত্বে ছিলেন ইশতিয়াক আহমেদ, উনাকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। আমরা এই মামলায়ও তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত সংস্থার আবেদনের প্রেক্ষিতে সময় চেয়েছি। ট্রাইব্যুনাল সময়ের আবেদন মঞ্জুর করেছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক 2 উপাচার্য সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে এই কথা জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, উন্নয়ন প্রকল্পের নামে 4 কোটি টাকা আত্মসাৎ ছাড়াও ভবনের নকশা পরিবর্তন সহ বিভিন্ন অনিয়মে জড়িত ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব অভিযোগে সাবেক 2 উপাচার্য AKM নুরুন নবী, নাজমুল হাসান কলিমুল্লাহ, সাবেক নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প থেকে 49,000 কোটি টাকা লোপাট এবং শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের $300 মিলিয়ন পাচারের অভিযোগে গ্রিন সিটি আবাসন প্রকল্পের নথি চেয়ে গণপূর্তে চিঠি দিয়েছে দুদক। এ বিষয়ে দুদকের তদন্তকারী দল কাজ করছে বলে জানান দুদক মহাপরিচালক। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন শীর্ষক প্রকল্পে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির অপরাধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জনাব AKM নুরুন নবী, জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ সাবেক উপাচার্য, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক নির্বাহী প্রকৌশলী সহ 5 জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। চট্টগ্রামে জাতীয় পরিচয়পত্র ছাড়াও বিভিন্ন সেবায় হয়রানি ও দুর্নীতির অভিযোগে নির্বাচন কমিশন কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। দুপুরে নগরের লাভ লেনে নির্বাচন কমিশন ভবনে অভিযানে যায় দুদকের একটি টিম। এ সময় অভিযানে নেতৃত্ব দেয় সংস্থাটির সহকারী পরিচালক ইমরান হোসেন। কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংশোধন ও NID সেবায় হয়রানির অভিযোগ ছিল। এছাড়া কর্মচারী ছাড়াও অফিসের আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ঘুষ লেনদেনের। অবৈধভাবে লেনদেন করা 5টি অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান কর্মকর্তারা। তবে প্রাথমিকভাবে দুর্নীতি ও অনিয়মের সত্যতা পেলেও অভিযুক্তদের ব্যাপারে আরও তদন্ত প্রয়োজন বলে জানান দুদকের সহকারী পরিচালক। নাম সংশোধন, স্পেলিং সংশোধন বা জন্ম তারিখ সংশোধন, তো ওইখানে ক্যাটাগরি সংশোধনের ক্ষেত্রে কিছু অভিযোগ ছিল যে একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে না দিয়ে অন্য ক্যাটাগরিতে দিয়ে দিচ্ছে, নির্দিষ্ট তো টার্গেটেড মানে অনিয়মের মাধ্যমে দিয়ে সেখানে হয়তো নির্দিষ্ট কর্মকর্তা দিয়ে এগুলো সংশোধনের বিষয় ছিল বা এগুলো ঘুরানো হয়রানির বিষয় ছিল, তো সেগুলো আমরা যাচাই বাছাই করব। জেলখানা থেকে গড়ে ওঠা ডাকাত চক্রই মিরপুরে প্রকাশ্য মানি এক্সচেঞ্জ ব্যবসায়ের 22 লাখ টাকা লুট করে। এ ঘটনায় লুণ্ঠিত অর্থ, বিদেশি অস্ত্র ও গাড়িসহ 6 জনকে গ্রেপ্তার করেছে ডিবি। ছিনতাইয়ে যে মাইক্রোবাস ব্যবহার করেছিল সেই চালকের সূত্র ধরে শনাক্ত হয় অপরাধী চক্র। এ সময় 3টি মোটরসাইকেল, পিস্তল, গুলিসহ চাপাতি উদ্ধার করা হয়। চক্রটি জাল টাকার কারবারির সঙ্গে জড়িত বলে জানায় ডিবি। অভিযান পরিচালনা করে মাইক্রোবাসের চালক জাফর, বয়স 33, তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জাফর মাইক্রোবাসটি ডাকাতির কাজে ব্যবহার হয়েছে মর্মে আমাদের কাছে স্বীকার করে। ডিবি টিম তার দেওয়া তথ্য মতে গাজীপুর টঙ্গী এলাকা থেকে মাইক্রোবাসটি উদ্ধার করে জব্দ করে।
এছাড়া তথ্য প্রযুক্তির চূড়ান্ত বিশ্লেষণে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবির একাধিক টিম একই সাথে ঢাকা, বরিশাল, পটুয়াখালী, ময়মনসিংহ ও যশোর জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডাকাতির সাথে সরাসরি জড়িত ডাকাত দলের মূল পরিকল্পনাকারী জলিল মোল্লা সহ অপরাপর ডাকাত সদস্য মোস্তাফিজ, পলাশ, দীপু, সোহাগ সহ মোট 6 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। অন্তর্বর্তীকালীন সরকারের দেয়া বাজেট গতানুগতিক, সংস্কার বিমুখ এবং সাম্য বিরোধী হয়েছে বলে জানিয়েছেন বিশিষ্টজনেরা। দুপুরে রাজধানীর লেকশোর হোটেলে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের আয়োজনে জাতীয় বাজেট 2025-26 অবহেলিতরা কি পেয়েছেন শীর্ষক আলোচনায় এমন মন্তব্য করেন রাজনীতিক ও অর্থনীতিবিদরা। আলোচনায় রাজনীতিবিদরা বলেন, এই বাজেট অর্থনৈতিক রূপান্তরের জন্য যথেষ্ট নয়। এমনকি জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আশার প্রতিফলন হয়নি বাজেটে। আলোচনায় উঠে আসে শিক্ষা ও স্বাস্থ্য খাতের বরাদ্দ কর্তন, আয় ব্যয়ের কাঠামোর অনুপস্থিতি ও বাস্তবায়নের স্বচ্ছতা বিষয়ে। অর্থনীতিবিদরা জানান, বাজেটে কর ব্যবস্থার সংস্কার জরুরি ছিল। জিডিপি প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি ও বিনিয়োগের লক্ষ্য বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন তারা। অর্থনৈতিক রূপান্তরের কোনো উদ্যোগ এই বাজেটের মধ্যে আমরা দেখতে পাইনি। সেই সাথে এখানে এই ছাত্র জনতার অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাগুলো ছিল, যেই চাওয়াগুলো ছিল, সেই চাওয়াগুলোর প্রতিফলন আমরা দেখতে পাইনি। আমাদের প্রত্যাশা ছিল গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা নতুন নতুন প্রোগ্রাম দেখব, কিভাবে আমাদের যারা ইউথ রয়েছেন ওনাদের জন্য কর্মসংস্থান তৈরি করব। একটা অগ্রাধিকারের জায়গায় পরিবর্তন হবে, বরাদ্দগুলো আরো বেশি স্বচ্ছতার সঙ্গে আসবে, অ্যাকাউন্টেবিলিটির জায়গাগুলো পরিষ্কার হবে। এগুলো আমরা এই বাজেটের মধ্যে ছাঁচের কোনো পরিবর্তন হয়নি। সংস্কারের যে ধারণা চেতনা আমরা সামনে এনেছিলাম, এই সরকার নিজে আমাদের দিয়ে যে এই কাজগুলো করিয়েছিল সেগুলোর প্রতি তারা বিশ্বস্ত থাকেনি, অনুরক্ত থাকে নাই। সেহেতু এই বাজেট সংস্কার বিমুখ বাজেট হয়েছে। বিজ্ঞানের সাথে আমলা দাতা সবার সম্পর্ক থাকতে হবে, তা না হলে গবেষণা এগোবে না বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। তিনি বলেন, এদেশের শিল্পপতিরা অনেক টাকা আয় করে, কিন্তু গবেষণা বা বিজ্ঞান উন্নয়নে খরচ করে না। এটা কোনো ভালো প্রবণতা না। তিনি বলেন, শিল্পপতিরা খেলাধুলা বা বিনোদন জগতে খরচ করে, কিন্তু জ্ঞান চর্চায় খরচ করাটা যে ভবিষ্যতের উন্নয়ন সেটা বোঝে না। আমি অত্যন্ত দুঃখজনকভাবে দেখছি বাংলাদেশে বড় বড় ইন্ডাস্ট্রি আছে, মানে গবেষণার ব্যাপারে যে খুব বেশি খরচ করে তা না, তারা চায় অফ দ্য শেলফ থেকে নিয়ে আসবেন, আপনি আবিষ্কার করবেন, আপনারা তারা কিনে নেবে। কিন্তু বিজ্ঞান আবিষ্কারের জন্য সায়েন্টিস্টদের যে প্রণোদনা দেওয়া, সাহায্য করা, এটা কিন্তু আমাদের দেশের শিল্প যারা ব্যবসায়ী আছেন তারা যে খুব করে মনে হয় না। নভেম্বরের মধ্যে শ্রম আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বিকেলে শ্রম কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। উপদেষ্টা জানান, বর্তমানে দেশে ৩৫ লাখ শিশু শ্রমিকের মধ্যে ১০ লাখ শিশু অধিক ঝুঁকিপূর্ণ কাজের সাথে জড়িত। তিনি বলেন, শ্রম আইন অনুযায়ী যারা রেজিস্ট্রেশন করবেন না তাদের ব্যবসা করতে দেয়া হবে না। দেশের শ্রম আইন যাতে প্রয়োগ হয় সে ব্যাপারে কঠোর সরকার। ৫ জনের উপরে হলেই সেই দোকান রেজিস্ট্রি করতে হবে শ্রম আইন অনুযায়ী। শ্রম আইন অনুযায়ী যারা করবেন না তারা ব্যবসা করতে পারবে না, এটা আমরা ডেফিনেটলি সিটি কর্পোরেশনকে বলবো। শিশু শ্রম এখন যাদেরকে আমরা শিশু শ্রমের এই সংজ্ঞাতে আনি, তারপর 35 লাখ, আর অনেক আর ঝুঁকিপূর্ণ হতে 10,000 10 লক্ষ। ইটস বিগ, স্মল না, ইট ইজ ভেরি বিগ। এখান থেকে কিভাবে কমানো যায় এবং সংজ্ঞাটার মধ্যে কি হবে বড়। বৈষম্য বিরোধী আন্দোলনে জুতা কারখানা শ্রমিক সজল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইবিকে ফের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাইনুদ্দিন কাদির এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সেলিনা হায়াত আইভির বিরুদ্ধে 7 দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত 16 মে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা সজল হত্যা মামলার 6 নম্বর আসামি সেলিনা হায়াত আইবি। জিজ্ঞাসাবাদের চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে বলছে বাদী পক্ষের
আইনজীবী। তবে আসামি পক্ষের আইনজীবী বলছে এই দুটি মামলায় এজাহারে আইভীর সম্পৃক্ততার কোনো উল্লেখ নেই। গত 9 মে সাবেক মেয়র আইভীকে পশ্চিম দেওভোগে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। আইভীর বিরুদ্ধে সিদ্দিরগঞ্জ থানায় 4টি ও ফতুল্লা থানায় 1টি মামলা রয়েছে, যার মধ্যে 3টি হত্যা মামলা। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বগুড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের জন্মদিন পালন করছে জিয়া পরিবার ও জেলা বিএনপি। সকাল 10টায় বগুড়ার সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান লালু জেলা প্রেস ক্লাবে নিম গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন। এছাড়া গাছের চারা বিতরণ, হৃদরোগের সচেতনতা বৃদ্ধি ও হাসপাতালে রোগীদের মাঝে খাবার বিতরণ করেন জিয়া পরিবার ও তার শুভাকাঙ্ক্ষীরা। এদিকে জেলা বিএনপির পক্ষ থেকে সেন্ট্রাল জামে মসজিদে আয়োজন করা হয় মিলাদ মাহফিলের। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে তেহরান কখনোই আত্মসমর্পণ করবে না বলে সাফ জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। জাতির উদ্দেশ্যে একথা বলেন খামেনি। বুধবার টেলিভিশনে তার ভাষণ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা সম্প্রচার করা হয়নি। পরিবর্তে সংবাদ পাঠক খামেনির এই বক্তব্য দর্শকদের পড়ে শোনান। এতে খামেনি দাবি করেছেন, চাপিয়ে দেয়া যুদ্ধে ইরান যেভাবে দৃঢ়তা দেখিয়েছে তেমনি আরোপিত শান্তি প্রস্তাবেও তেহরান আপোষ করবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় ওয়াশিংটনকে সতর্ক করে খামেনি বলেন, চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী কোনোভাবে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করলে এর পরিণতি হবে ভয়ঙ্কর। নেতানিয়াহুর উদ্দেশ্যে তিনি বলেন, ইসরায়েলকে তার কৃতকর্মের ফল ভোগ করতে হবে। ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে ইরানের পরমাণু কেন্দ্রে হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র, এমন বিস্ফোরক তথ্য দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। 6ষ্ঠ দিনের মতো ইরান ইসরায়েল সংঘাতে তেল আবিবের দাবি, ইসলামী প্রজাতন্ত্রের সেন্ট্রিফিউজ আর অস্ত্র উৎপাদন কারখানায় হামলা চালিয়েছে ইহুদি ভূখণ্ড। এছাড়া ইরানের 40টি মিসাইলের অবকাঠামো গুদামে হামলা করেছে ইসরায়েল। এর আগে ইসরায়েলে হাইপারসনিক ফাত্তাহ 2 সহ অনেক মিসাইল দিয়ে হামলা চালায় ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি করেন। প্রতিক্রিয়ায় যুদ্ধ শুরু বলে সামাজিক মাধ্যম এক্সে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খমেনি। ইরানের রাজধানী তেহরানে বাংলাদেশ দূতাবাসে কর্মরত কর্মকর্তাদের বাসভবনে হামলা হয়েছে। এর মধ্যে অন্তত একজন কর্মকর্তার ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হামলার সময় ওই কর্মকর্তা বাড়িতে না থাকায় প্রাণে বেঁচে গেছেন। বিবিসি বাংলার সংবাদকে ভুক্তভোগী দূতাবাস কর্মকর্তা জানান, তার বাসা পুরোপুরি গুঁড়িয়ে দেয়া হয়েছে। তেহরানের এই এলাকায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। দামেস্ক ত্রিপোলির পর বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় শীর্ষ শহর ঢাকা। ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট EIU এর এবছরের জরিপে উঠে এসেছে এ তথ্য। ব্রিটিশ সংবাদভিত্তিক ম্যাগাজিন দ্য ইকোনমিস্টের সিস্টার অর্গানাইজেশন EIU এর মঙ্গলবার প্রকাশ করে 173টি শহরের এ জরিপ। বলা হয়, ভূ রাজনৈতিক সংঘাত আর অস্থির শাসন ব্যবস্থা প্রভাব ফেলেছে সারা বিশ্বের স্থিতিশীলতা, শিক্ষা, স্বাস্থ্য আর অবকাঠামোতে। তবে বসবাসযোগ্যতা সূচকের গড় অপরিবর্তিত রয়েছে। এক বছর আগেও যা ছিল 100-তে 76.1। তালিকায় ঢাকার পর চতুর্থ ও পঞ্চম বসবাস অযোগ্য শহর করাচি ও আলজিয়ার্স। অন্যদিকে শীর্ষ বসবাসযোগ্য শহর ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। এরপরেই তালিকায় রয়েছে অস্ট্রিয়ার ভিয়েনা, সুইজারল্যান্ডের জুরিক, অস্ট্রেলিয়ার মেলবোর্ন এবং আরেক সুইস শহর জেনেভা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা থেকে এভার কেয়ার হাসপাতালে যাবেন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সিফাত, বিএনপি চেয়ারপারসন কখন রওনা হবেন জানতে পেরেছেন কিনা? সাজিদ, ওনার এখান থেকে তার বাসভবন যে ফিরোজা সেখান থেকে বের হওয়ার কথা রয়েছে সন্ধ্যা 6টায়। তবে হয়তো তার কিছু দেরি হতেও পারে, যেহেতু তার আজকে তিনি এভার কেয়ার হাসপাতালে যাবেন। তার শারীরিক যে স্বাস্থ্য পরীক্ষা সেটি জরুরি ভিত্তিতে তার যেই চিকিৎসক রয়েছেন ডাক্তার AZM জাহিদ হোসেন, ব্যক্তিগত চিকিৎসক, তার পরামর্শে আসলে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে
আমরা যেটি দেখেছি এই খবরে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তার বাসভবন ফিরোজার সামনে তার যে নেতাকর্মীরা রয়েছেন, ভক্তরা রয়েছেন, বিএনপির তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা এক নজর দেখার জন্য তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। জানেন তিনি কিছুদিন আগেই লন্ডন থেকে ফিরেছেন, এরপরেই আমরা যেটি দেখেছি তিনি বাসভবনেই ছিলেন, তাকে হাসপাতালে নেওয়া হয়নি। আমরা তারপরে আজকে তাকে আবার নেওয়া হচ্ছে এবং তার যেহেতু অনেকগুলো শারীরিক জটিলতা রয়েছে, সেই শারীরিক জটিলতার কারণেই তাকে নিয়মিত যেই চেক আপ পরীক্ষা নিরীক্ষা সেটি চালিয়ে যেতে হয়। তার জন্যই তাকে এখানে আসলে যে হাসপাতাল রয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে এবং তার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন ডক্টর এজেড জাহিদ হোসেন, তিনি সার্বক্ষণিক খোঁজ খবর তার পর্যবেক্ষণে রাখেন এবং তার চিকিৎসক দলের পরামর্শেই তাকে আবারও হাসপাতালে নেওয়া হচ্ছে এবং আজকে পরীক্ষা নিরীক্ষা করে হয়তো তাকে আবারও এখানে ফেরত নিয়ে আসা হতে পারে। তবে এখানে আজকে যে আমরা যেটি দেখছি যে তার বাসা থেকে তিনি বের হবেন, সেই খবরেই আসলে নেতাকর্মীরা যে ফিরোজার সামনে এসে ভিড় করছেন। যদিও দুই পাশে গাড়ি চলাচল সেটি বন্ধ করে দেওয়া হয়েছে এই মুহূর্তে, যেহেতু নেতাকর্মীদের ভিড় আরও বাড়ছে এবং তার আধা ঘন্টা পরই তার এখান থেকে বের হয়ে যাওয়ার কথা রয়েছে এবং তিনি যে লন্ডন ক্লিনিকে ভর্তি ছিলেন অনেক দিন, জানেন সেখানে চিকিৎসা শেষে 17 দিন পরে তারেক রহমানের বাসায় যান এবং সেখান থেকে চিকিৎসা শেষে তিনি 6 মে দেশে ফেরেন এবং 6 মের পর থেকে আজকে পর্যন্ত এবং তার চিকিৎসা যেটি সেটি এখানেই তার বাসভবন, সেখানেই চিকিৎসকরা চালিয়ে যাচ্ছিলেন এবং তার পরবর্তী সময়ে তিনি জাতির উদ্দেশ্যেও একবার যুক্ত হয়েছিলেন, তিনি কথা বলেছেন, ঈদের শুভেচ্ছা জানিয়েছিলেন। তারপরে তাকে আসলে জনসম্মুখে দেখা যায়নি। তিনি এখন তার যে শারীরিক অবস্থা, সেই অবস্থায় তাকে আবারও হাসপাতালে নিতে হচ্ছে এবং নেতাকর্মীদের যে ভিড় সেটি কিন্তু সাজিদ আরও বাড়ছে। তারা এখানে এসে দলের যিনি প্রধান তাকে দেখার জন্য এখানে এসে উপস্থিত হচ্ছে। তো সাজিদ, এই ছিল আমার কাছে ফিরোজার সামনে থেকে সবশেষ। গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার। অনূর্ধ্ব 18 জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টের সময়সূচি প্রকাশ করা হয়েছে। আসরে পুরুষ নারী 2 বিভাগে অংশ নেবে বাংলাদেশ, যদিও আসর থেকে নাম সরিয়ে নিয়েছে ভারত। পুরুষ বিভাগে এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তানের সঙ্গে রয়েছে স্বাগতিক চীনও। অন্য 2 দল শ্রীলঙ্কা ও হংকং। 2 গ্রুপের শীর্ষ 2 দল খেলবে সেমিফাইনাল। অন্য দলগুলো 5ম থেকে 9ম স্থানের জন্য লড়বে। এর আগে জুনিয়র এশিয়া কাপে রানার্স আপ হওয়ার কীর্তি রয়েছে বাংলাদেশের। 2017 সালে ঢাকায় অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে একেবারে অন্তিম মুহূর্তে গোল হজম করে ট্রফি বঞ্চিত হয় বাংলাদেশ। অন্যদিকে এবারই প্রথম জুনিয়র এশিয়া কাপে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী দল। এ গ্রুপে পড়েছে নারী দলও। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ জাপান, হংকং ও উজবেকিস্তান। আগামী 3 থেকে 13 জুলাই চীনের দাজহু শহরে অনুষ্ঠিত হবে এই আসর। ফিফা ক্লাব বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড গড়লেন সার্জিও রামোস। ইন্টার মিলানের বিপক্ষে মন্টেরিরের জার্সিতে গোল করে এই রেকর্ড গড়েন তিনি। ম্যাচ জিততে না পারলেও ক্লাব বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি বয়স 39 বছর 2 মাস 18 দিনে গোল করে ইতিহাসের পাতায় নাম ওঠায় সার্জিও রামোস। এ গোলে রামোস ভেঙেছেন হাবিয়ার জানেত্তি, নিকোলাস অটামেন্ডি ও আনহেল দি মারিয়ার রেকর্ড। তারা সবাই 37 বছর বয়সে ফিফা ক্লাব বিশ্বকাপে গোল করেন। আসলে নিজেদের প্রথম ম্যাচে ইন্টার মিলানের মুখোমুখি হয়েছিল মন্টেরেই। রোজবোল স্টেডিয়ামে ইন্টারের সঙ্গে 1-1 গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে রামোসের দল। শেষ করছি এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhon tv।